স্বাগত জানাচ্ছি সবাইকে বিআরএফ আয়োজিত শো দ্য বিআরএফ শো এর সিজন 1 এর ফার্স্ট এপিসোডের এক্সটেন্ডেড এপিসোডে আমাদের সাথে গত পর্বের আলোচনার রেশ নিয়ে আজকে আলোচনা হবে। তাই আমাদের সাথে গত পর্বের স্পিকার, গত পর্বের গেস্টটি উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন। তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। আচ্ছা, অনুষ্ঠানে সামনে বাড়ার আগে আমি একটু সময় চেয়ে নিচ্ছি যাতে আমাদের ভিউয়ার্সরা আমাদের সাথে যুক্ত হতে পারেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই এখনো যুক্ত হতে পারেননি, আমরা একটু অপেক্ষা করছি। এরপরে আমরা আমাদের গেস্টকে যুক্ত করে নিব। আচ্ছা, যাই হোক, আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত শো দ্য বিআরএফ শো এর ফার্স্ট সিজনের এক্সটেন্ডেড ফার্স্ট এপিসোডে আজকে আমরা আবারও হাজির হয়েছি বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের পেজ থেকে। আমাদের সাথে আজকেও আছেন ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন। তিনি কর্মরত রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে এবং একই সাথে তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বিআরএফ। আমরা গত পর্বে আলোচনা করছিলাম, ফার্স্ট এপিসোডের মূল পর্বে আলোচনা করছিলাম যে বিষয় ছিল আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ, ইজ ইট রিয়েলি নেসেসারি অ্যান্ড হাউ টু স্টার্ট। সেই আলোচনারই এক্সটেন্ডেড পর্ব, অর্থাৎ ফার্স্ট এপিসোডের এক্সটেন্ডেড পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। পরিচিত করার আসলে কিছু নেই, আমরা আসলে সবাই চিনি। আমরা আমাদের গেস্ট, আজকের স্পিকার ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেন স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের শোতে, দ্য বিআরএফ শো সিজন 1 এক্সটেন্ডেড এপিসোড 1 এ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আসলে আমরা গত পর্বে আসলে এমন অনেক বিষয় রয়ে গিয়েছিল যাতে যেগুলো আসলে আমরা আলোচনা করে শেষ করতে পারিনি, তো এই কারণেই এক্সটেন্ডেড এপিসোডটা আয়োজন করা। এবং আমরা গত পর্বে ঘোষণা দিয়েছিলাম যে দ্য বিআরএফ শো, এই শোটি বাই মান্থলি, অর্থাৎ মাসে আমরা 2টি এপিসোড করব। তো এই মাসে হচ্ছে আমরা ফার্স্ট এপিসোডের একটি এক্সটেন্ডেড এপিসোড করছি এবং সেকেন্ড এপিসোডটি খুব শীঘ্রই ঘোষণা দেওয়া হবে। আজকের বিষয়, ফার্স্ট এপিসোডের বিষয়টি আছে যার কিছু অসম্পূর্ণ আলোচনা আজকে আমরা করব। তো যাই হোক স্যার, আজকে আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। স্যার, আমরা গত পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি যে কেন রিসার্চ গুরুত্বপূর্ণ, কেন আন্ডার গ্রাজুয়েট রিসার্চ গুরুত্বপূর্ণ, এবং কিভাবে সংযুক্ত হওয়া যায়, কিভাবে মেন্টর খোঁজা যায়, এরকম অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যারা যারা এর আগের আলোচনাটি দেখতে পারেননি তারা কিন্তু আমাদের পেজে ওই আলোচনাটি খুঁজে পাবেন এবং দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকে স্যার আপনার কাছে প্রথম যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি যে আসলে what is the current status of research practice in বাংলাদেশ। মানে বাংলাদেশে এখন আসলে যে রিসার্চের যে কালচার বা রিসার্চের যে প্র্যাকটিসটা, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন এখন? থ্যাংক ইউ। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, এটা কি ওভারঅল রিসার্চ না শুধু আন্ডারগ্রেড? স্যার, আমরা আপাতত আন্ডারগ্রেডটাই আলোচনা করছি, যেহেতু আমাদের প্রসঙ্গ বা সাবজেক্ট এটাই। আচ্ছা, তো আন্ডারগ্রেড রিসার্চের কথা বলতে গেলে অথবা পোস্ট গ্রেড বা মাস্টার্স থিসিস পর্যন্ত, যেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা হচ্ছে ইনস্টিটিউশনালি এটার একটা সিস্টেম তৈরি হচ্ছে। আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন চেয়ে এখন অনেক ইমপ্রুভ করেছে, এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। তো এখন দেখা যাচ্ছে যে কোর্সের রিকোয়ারমেন্ট হিসেবে, ডিগ্রি রিকোয়ারমেন্ট হিসেবে যারা অনার্স করছে তাদেরকে আন্ডারগ্রেড থিসিস নামে একটা রিসার্চ প্রজেক্ট জমা দিতে হয়, থিসিস, আন্ডারগ্রেড থিসিস বলে। তো ওটা জমা দিতে হয় এবং এই রিলেটেড এটা আসলে কোর্স কারিকুলামের অংশ প্রায় সব ইউনিভার্সিটিতেই, সব ডিসিপ্লিনেই। তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এই যে একটা রিসার্চ করতে হবে, থিসিস জমা দিতে হবে, কিন্তু কিভাবে রিসার্চ করতে হবে বা কিভাবে এই রিসার্চ করতে হয়, এই ধরনের মডিউল বা কোর্স অনেক কারিকুলামে অ্যাড হয়নি আন্ডার গ্রাজুয়েট লেভেলের। কোনো ইউনিভার্সিটি হয়তো করেছে, যেমন আমি আমাদের ইউনিভার্সিটিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে রিসেন্টলি
কারিকুলাম রিভাইজ করা হয়েছে, যে আন্ডার গ্রেড লেভেলও একটা 3 ইউনিট কোর্স থাকবে, যেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজির উপর। হুম, এই হচ্ছে ওভারঅল কালচার। তবে এখনো সবাই প্রয়োজনীয়তা বুঝতে পারছে, আহ, এবং দিন দিন যে কম্পিটিশন বাড়ছে, এবং এখনকার বর্তমানে যারা স্টুডেন্ট তারাও অনেক পর্যাপ্ত ইনফরমেশন পাচ্ছে, এবং অনেকের যাদের ইচ্ছা হায়ার স্টাডিজ করার তারাও নিজের থেকেও অনেক ইনফরমেশন নিচ্ছে। সব কিছু মিলে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে বাংলাদেশে। তারপর আরেকটা যেটা হচ্ছে যে এই যে করোনা আসলো, কোভিডের সময় যে বাংলাদেশের যে ওভারঅল যে সিচুয়েশন, এই কারণে সবার সামনে প্রকট হয়ে দাঁড়িয়েছে হেলথ সেক্টর বা সবকিছু মিলে একটা প্রচন্ড গ্যাপ। এখন সে আমাদের প্যান্ডেমিকের কি অবস্থায় আছে এটা কেউ বলতে পারছে না। হুম, তো সবকিছু তখন সবাই বুঝতেছে রিসার্চ দরকার। তো কিন্তু কিভাবে করতে হবে সিস্টেমেটিক্যালি ওইটা হুম। এখনো এস্টাবলিশড হয়নি। ওকে, ওকে। জি স্যার, আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে রিসার্চ প্র্যাকটিসে বেশ কিছু ঘাটতি রয়েছে, এবং যে গুরুত্বটা এতদিন মানুষ বুঝতে পারছিল না, এই প্যান্ডেমিক আসার ফলে কিন্তু অনেকেই এই গুরুত্বগুলো বুঝতে পারছে, তাদের সামনে বাস্তবিক প্রয়োগ তারা দেখতে পাচ্ছে। যাই হোক স্যার, আমরা পরের বিষয়ে চলে যাচ্ছি। রিসার্চের যে কালচার বা আন্ডার গ্রাজুয়েট রিসার্চ নিয়ে আমাদের মধ্যে কিছু ট্যাবু বা আহ, যেটাকে আমি যদি বলি সুপারস্টিশিয়াস কিছু বিলিফ আমাদের মধ্যে আছে, আমাদের টিচারদের মধ্যে আছে, স্টুডেন্টদের মধ্যে আছে। স্যার এইগুলোকে মানে এগুলো আসলে কি ধরনের বিলিফ তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং স্যার এগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়? তো এটা দুইটা পার্সপেক্টিভ আছে, একটা হলো টিচার্স পার্সপেক্টিভ আর ওটা হলো স্টুডেন্ট পার্সপেক্টিভ। অ্যাজ এ টিচার বা মেন্টর হিসেবে যেটা আমি অবজার্ভ করি গত হুম, 7-8 বছরে, যেহেতু জি স্যার। একাডেমিক লাইনে আছি, তো ওইটা বলবো যেটা হচ্ছে যে আম, এরকম একটা জিনিস স্টুডেন্টদের মধ্যে কাজ করতে পারে যে আমি ফার্স্ট ইয়ারে রিসার্চ শুরু করলাম বা রিসার্চ নিয়ে কথা বলছি, যে সিনিয়ররা কি বলবে, বললো তোমার তো হুম, এখনো বয়স হয়নি, বা তুমি জি কি স্যার। রিসার্চের কি বুঝো। তো এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। দেখা যাচ্ছে যে এখানে সিনিয়ররাই ঠিকমতো রিসার্চ করছে না, ওইখানে হুম, যদি জুনিয়ররা আগ্রহ দেখায়, তাহলে এটা একটা গ্যাপ আছে, মানে এটা একটা জড়তা কাজ করে আন্ডারগ্রেডদের মধ্যে। যেমন কেউ ফার্স্ট ইয়ারে আসছে, সে হুম, ভর্তি হয়ে বললো যে আমি রিসার্চ করতে চাই, বলে বেড়ালো, তাহলে এটা নিয়ে ওকে টিজও করতে পারে। টিচারও হয়তো মানে স্কেপটিক্যাল হবে যে সে কেবল ভর্তি হলে এখনই রিসার্চ করতে চায়, কিন্তু আসলে তার চাওয়াটা জেনুইন। কিন্তু ওভারঅল যেহেতু রিসার্চের কালচার নাই, এখন এদের মধ্যে দেখা যাবে অনেকে আম, ব্যক্তিগত উদ্যোগেই অনেক কিছু জানে, রিসার্চের প্রয়োজনীয়তা বুঝে। হয়তো দেখা গেল তার রিলেটিভস, ভাই বোন অথবা আত্মীয় স্বজন আমেরিকায় আছে, ইউরোপে আছে, পিএইচডি পোস্টডক করছে। তো তাদের থেকে জানা, এখন সে সময় নষ্ট করতে চায় না, তখন এই প্রবলেমগুলো ফেস করে। এক তো হচ্ছে যে কিভাবে হাউ টু অ্যাপ্রোচ, টিচারদের কাছে যে অ্যাপ্রোচ করা, এটা নিয়ে একটা তৈরি হয়, মানে হীনমন্যতা তৈরি হয়, যেটা আমার কাছে মনে হয়। এখন তুমি হুম, অ্যাড করতে পারো যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, তোমাদের মনে কি হয় এটা আমার জানার ইচ্ছা করে। হুম, হুম, হুম। জি স্যার। হুম, বলো। স্টুডেন্ট হিসেবে যেটা আমরা এই ধরনের নানান পরিস্থিতি ফেস করেছি আসলে, তো আসলে দেখা যায় যে এই ধরনের হীনমন্যতা থেকে এই ধরনের হীনমন্যতা থেকে আমরা আসলে যাদের এই ধরনের অ্যাপ্রোচ নেওয়ার চিন্তা ভাবনা ছিল তারাও হয়তো দেখা যায় যে কিছুটা পিছিয়ে আসে। স্যার, আর স্যার শিক্ষকদের দিক থেকে স্যার অ্যাপ্রোচটা আসলে কি সমস্যা তৈরি হয় স্যার? তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এক্সকিউজ মি, একটু বাবু যাও জি তো। স্যার। হ্যাঁ, আমার ছেলে দুষ্টামি করছে, হ্যাঁ, সমস্যা নাই স্যার। অসুবিধা নেই, হ্যাঁ। তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এই, এখন এই জিনিসটা কিভাবে উতরানো যায়, তাই না? এটাই তো জানতে চাচ্ছ নাকি? না, না স্যার, শিক্ষকদের দিক থেকে স্যার এই ট্যাবু বা সুপারস্টিশিয়াস যা বা গতানুগতিক যে বিলিফটা স্যার, এটা কিভাবে স্যার দূর করা যায়, বা এটার সাথে হ্যাঁ, কিভাবে এটা এটা দূর করার ওভারকাম করা যায়? টিচারদের বিষয় হচ্ছে যে আসলে যে কেউ একজন রিসার্চ করতে যাচ্ছে আসলে কি সিরিয়াস কিনা। হুম, হুম, এখন ওই সমস্ত টিচাররা গুরুত্ব দিবে যারা ব্যক্তিগতভাবে রিসার্চে সিরিয়াস। জি, এখন ওই জি, সিরিয়াস টিচার মেন্টরের কাছে যদি যাওয়া হয়, বলে স্যার আমি থিসিস করতে চাই বা আমি রিসার্চ করতে চাই,
এবং এই ঘটনা আমার কাছে প্রায়ই হয়। হুম, হুম, ব্র্যাক ইউনিভার্সিটিতে দেখেছি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এসে বলে স্যার আমি রিসার্চ করব, ক্লাসে হুম, হয়তো বলেছি রিসার্চের কথা। সো তারা আসছে, তো এখন জিনিসটা হচ্ছে যে তারপরে দেখা যায় কয়েকদিন পরে আর আসে না। হুম, এরকম হলো যে কয়েকজন স্টুডেন্ট বাসায় আসলো, আমি ব্র্যাক ইউনিভার্সিটি ছেড়ে এসেছি, তারপর ওরা হুম, যোগাযোগ করলো স্যার আমি তো রিসার্চ করতে চাই, আপনি তো ক্লাসে বলতেন। আমি বললাম ওয়েলকাম, ওদেরকে বাসায় ইনভাইট করলাম, তোমরা আসো, তোমাদেরকে আমি হেল্প করব। ওরা আগ্রহ ভরে আসলো, আমি আগ্রহ ভরে খুব ইন্সপায়ার্ড হলাম যে আচ্ছা দেখ ওরা কাজ করতে যাচ্ছে। তারপরে আর কখনো আসেনি। হুম, হুম। তো এরকম ধরনের অনেকেই বলে কিন্তু পরে কন্টিনিউ করতে পারে না। তো এই আচ্ছা। জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে যারা সিরিয়াস রিসার্চ করতে চায়, হুম, হুম। এবং এটার জন্য যে কমিউনিকেশন বাড়াতে হবে এবং অপরচুনিটি খুঁজতে হবে, যে কোনো অপরচুনিটি আসলে ওটাকে কাজে লাগাতে হবে, জি তখন স্যার, বুঝতে পেরেছি। এখানে এইভাবেই স্যার, গড়ে ওঠে। এখানে স্যার হুম, আসলে দুইটা বিষয় আছে। যে এক হচ্ছে টিচারদের ক্ষেত্রে যারা মানে রিসার্চের সাথে জড়িত না তাদের ক্ষেত্রে একটা আহ, এই ধরনের বিহেভিয়ার কাজ করে। আবার হচ্ছে যেসব টিচাররা রিসার্চ করে বাট স্টুডেন্টদের দিক থেকে কোঅপারেটিভ অ্যাপ্রোচ পায় নাই, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আবার অনেকে কিছুটা রিলিক্টেন্ট হয়ে যেতে পারে টিচাররা। আচ্ছা, যাই হোক স্যার, এই বিষয়টা আসলে ক্লিয়ার হলো। এখন স্যার এই ক্ষেত্রে স্টুডেন্টদের দিক থেকে কিছুটা দায়িত্ব নিতে হবে টিচারদেরকে এই বিষয়ে, যারা আগ্রহী আছে তাদেরকে আহ, আহ, আবার হচ্ছে মেন্টরিং করার জন্য টিচারদের ক্ষেত্রে অ্যাপ্রোচ করারও একটা সংশোধন আনতে হবে হয়তো। আচ্ছা এই স্যার, ক্ষেত্রে আমি একটা জি অ্যাড করতে পারি, টিপস বলা যায়, যেটা হচ্ছে হুম, যে কোনো স্টুডেন্ট বা কোনো কাজ করছে তার আগ্রহ আছে কিনা, সে যদি হুম, টিচারকে এসে বলে যে আমি রিসার্চ করতে চাই, আমাকে একটা আইডিয়া দেন, টপিক হুম, দেন। হুম, কিন্তু তার চেয়ে যদি এটি বরং ভালো হবে যে সে একটু পড়াশোনা করে আসছে বা একটু জানার জন্য আসছে, যে আমি তো হুম, এই জিনিসটা পড়েছি, খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, তবে আমি আরো ফার্দার জানতে চাই, আপনি আমাকে হেল্প করতে পারেন, আমাকে গাইড করতে পারেন। তখন টিচাররাও খুশি হয় বা মেন্টররা, যে হি ইজ ট্রাইং, সো উই নিড টু হেল্প হিম। সো ওই হুম, ভাইবটা তৈরি করতে হবে। এবং এটা আসলে জেনুইন না হইলে বোঝা যায়, যারা অনেক দিন ধরে কাজ করেন তারা অনুভব করতে পারেন যে কোনটা রিয়েল। আচ্ছা, এবং এটার জন্য প্রমাণ করার জন্য যে লেগে থাকার যে গুণটা আনতে হবে। টেন্ডেন্সি। ওকে স্যার, এরপরে হচ্ছে স্যার আমরা আসলে জানতে চাই যে আসলে এটা নিয়ে মোটামুটি গত মানে প্রথম মূল পর্বেও আমরা কিছুটা আলোচনা করেছিলাম যে এখানে আসলে রিসার্চের সাথে সংযুক্ত হওয়ার সাথে তার পার্সোনাল এবং প্রফেশনাল কি বেনিফিট হবে একজন আন্ডার গ্রেডের। আচ্ছা, এখন মানে রিসার্চ যেটা আন্ডার গ্রেড হোক বা গ্রাজুয়েশন লেভেলে পোস্ট লেভেলে হোক, ওটা তো রিসার্চই, মানে আন্ডার গ্রেড লেভেলে রিসার্চ তা শুরু করা, জার্নিটা শুরু করা। তো হুম, ওভারঅল রিসার্চের যে বেনিফিট, বিভিন্ন আসপেক্টে বেনিফিট আছে, আসলে হুম, এটা নির্ভর করবে কে কতটুকু ফিল করে রিসার্চকে, কে কিভাবে দেখে। হুম, সো এখন যে সে ফর ইনস্ট্যান্স আমি পার্সোনালি আমি রিসার্চকে বিভিন্নভাবে আমি বেনিফিট দেখতে পাই। হুম, একটা হচ্ছে ফ্যামিলি লাইফ, এটা হলো নন একাডেমিক বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ছাড়া ফ্যামিলি লাইফের একটা বেনিফিট। কেন, কিভাবে? কেমন যে সেটা স্যার? রিসার্চারদের একটা ট্রেট হচ্ছে দে আর ভেরি সিনসিয়ার এবং হুম, টাইম ভেরি পাংচুয়াল ফর এভরিথিং, লাইক বাসার কাজেও। হুম, তারপর ডিসিপ্লিন মানে, এবং এবং সবসময় যেহেতু পড়াশোনার মধ্যে থাকে, এরকম দেখা হুম, গেছে যারা খুব পড়াশোনা করে তারা আসলে আম, উম, সাধারণত কথার বরখেলাপ করে না হুম, হুম, নর্মালি। তারপর তারা যদি বলে যে কোনো কিছু বলে ওইটার উপর আস্থা রাখা যায়, হুম, যারা রিয়েল রিসার্চার হবে, এটাতে ফ্যামিলি লাইফে বেনিফিটেড হবে। আবার ইও আছে যে নেগেটিভ দিক হচ্ছে যে বেশি রিসার্চ করলে আবার ফ্যামিলি লাইফের প্রবলেম হতে পারে। এটা আসলে অপটিমাইজ করা যাবে, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে সামাজিক লাইফ। এখন এখন তো একটা আছে যে আমরা রিসার্চের উদ্দেশ্য তো প্রবলেম সলভ করা। হুম, এখন আমরা যদি পাবলিকেশন করি, সামাজিক লাইফে তো বুঝবে না হুম, যে রিসার্চ কি জিনিস। যেমন হুম, আমার মা এসছেন, আমার প্রায় 67 ইয়ার্স ওল্ড। তো আমি চিন্তা করতেছি কয়েকদিন ধরে যে আম্মাকে রিসার্চ বোঝানোর জন্য।
এখন আম্মা যদি রিসার্চ বুঝে, আমার মা যদি রিসার্চ বুঝে, তাহলে আমি বুঝতে পারবো যে সবাইকে বোঝাইতে পারবো। কারণ আম্মা তো অত পড়াশোনা ছিল না, বা সারা জীবন যেটা হুম, টিপিক্যাল যে হাউস ওয়াইফ হিসেবেই বড় হয়েছি, মানে সময় কাটিয়েছেন আমরা দেখেছি। কিন্তু হুম, এখন আম্মাকে যখন অন্যভাবে বোঝালাম, দেখো রিসার্চের বেনিফিটটা কি, এই যে হুম, যেমন বললাম, যেমন সন্ধ্যার সময় আলাপ তোলা হচ্ছিল যে রিসার্চের হতে একটা বড় নলেজ ক্রিয়েট হয়, জানার স্কোপ তৈরি হয়। আর মানুষের মধ্যে যে ঝগড়া বিভেদ, এগুলো হচ্ছে আসলে ইনফরমেশন গ্যাপ, কে কিভাবে দেখে এটার উপর। যেমন আহ, আমি বুঝালাম যে আম্মা বা আমাদের প্যারেন্টসদের ঘুরে ফিরে কয়েকটা বিষয়ই আসে লাইফের, যে আত্মীয় স্বজন কে কোথায় কি করলো, বা হার্ট ফিলিংস ইত্যাদি। আমি বললাম যে ওইটা তো জীবন অনেক বড়, তো এখন তো ওনাদের তো আসলে চিন্তা করার স্কোপও নাই। হুম, কারণ ওইভাবেই বড় হয়েছে, রান্না করেছে, ছেলে মেয়ে মানুষ করেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন নামাজ পড়ে বসে থাকে। তো আসলে চিন্তার শক্তি ওইভাবে বাড়ে নাই। তো আমি যখন বোঝাইলাম, দেখো নন প্রফিট কাজ যখন করবে, যেমন ধরো আমি উম, আমরা আমরা বিআরএফ এর যে ব্লাড সিস্টেম এস্টাবলিশ করার চেষ্টা করছি, থ্যালাসেমিয়া রুগী বা যে কোনো রুগীর জন্য সারা বাংলাদেশের মানুষ প্রবলেম হলে সাথে সাথে ব্লাড পেয়ে যাবে। আম্মাকে যখন বোঝাইলাম, তো আম্মা তো বললো যে এটা তো খুব ভালো। আমি হুম, বললাম যে দেখো, যেহেতু উনি আল্লাহ আল্লাহ মানুষ, আমি বলছি এটা তো ভালো কাজ। তো এই ধরনের ভালো কাজ যদি কেউ চিন্তা ভাবনা করে কাজ করে, তাহলে তো ওই মানুষটার প্রতি একটা ভক্তি তৈরি হয় না? বললো জি হ্যাঁ। স্যার। আমি যদি বললাম যে ধরো এই উদ্যোগের কারণে ধরো তোমার রক্ত প্রয়োজন হলো, এই সিস্টেম এস্টাবলিশ করার কারণে একজন তোমার খুব শত্রু টাইপেও তোমাকে ব্লাড দিয়ে গেল, বা তুমি হুম, অসুস্থ হয়ে গেছো, তোমাকে দেখতে আসলো কমিউনিটি বেসড প্যালিয়েটিভ কেয়ার, তো জি স্যার। তাহলে কেমন লাগবে? বলেছে তার প্রতি তো শত্রুতা থাকবে না। আমি বললাম যে এইটাই হচ্ছে যে কমিউনিটি সার্ভিস, যখন একটা পজিটিভ ভাইব তৈরি হয়, যে হুম, রিসার্চ যেহেতু প্রবলেম সলভ জি স্যার, করা, এটা তো আসলে স্যার এই পার্সোনাল এন্ড সোশ্যাল গেইন আসলে আমরা হুম বিষয়টা আপনার আলোচনা থেকে যেটা আছে। বুঝলাম। স্যার, এখন স্যার মানে প্রফেশনালি কিভাবে এটা থেকে আমরা বেনিফিটেড হতে পারি স্যার? প্রফেশনাল আমরা একাডেমিক বলি, নন একাডেমিক। একাডেমিক তো আমরা যদি জানি যে রিসার্চ কেরিয়ার, কেউ হুম, একাডেমিশিয়ান হতে চায়, ইন্ডাস্ট্রি জব করতে চায়, সে পিএইচডি পোস্টডক করার পরে তার এই সুযোগ আছে, যেটা ইউনিভার্সিটি। আবার অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে শুধু রিসার্চে ইনভলভ, যেমন বাংলাদেশে এরকম অনেক অর্গানাইজেশন আছে, ওয়ার্ল্ডে আছে, এখানে হুম, কেরিয়ার ডেভেলপমেন্ট করা যায়। আবার কেউ যদি বলে যে নন একাডেমিক ফিল্ড, যেমন ইন্ডাস্ট্রি লেভেলে, সে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অথবা যে কোনো বায়োটেক ইন্ডাস্ট্রি অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, আসলে ওইখানে স্যার অনেক যারা অ্যাক্টিভ রিসার্চ প্রসিজারের সাথে সংযুক্ত এবং যারা এটার সাথে অ্যাক্টিভলি সংযুক্ত নয়, আহ, তাদের ক্যারিয়ার ক্ষেত্রে স্যার আসলে মানে কি পার্থক্য দেখা যায় আসলে স্যার? পার্থক্য। আমি বললাম না, যারা রিসার্চে মানে হুম, একটা যেহেতু একটা প্রসেস, হুম, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক কিছু শিখবে, এবং ওইটা তার ডেইলি লাইফে রিফ্লেকশন হওয়ার কথা। সে যদি রিয়েলি সিরিয়াসলি করে যে আমি রিসার্চ করা, আরেকটা জাস্ট একটা পাবলিকেশন, একটা পিএইচডির জন্য একটা স্কলারশিপ পেলেই হবে, আর কিছু দরকার নেই, তারপর আর রিসার্চ করব না, এরকম হলে, এরকম ধরনের পারসেপশন। আর একটা যে একটা ভালো কাজ হিসেবে করছে, তাহলে তার মধ্যে ওই কোয়ালিটিগুলো ডেভেলপ করবে। তখন তার আম, যেমন নন রিসার্চ অর্গানাইজেশন, যেমন ওইখানে দেখা গেলো তার ডকুমেন্টেশন অনেক ভালো হবে, তার থিঙ্কিং ভালো হবে, মিটিংয়ে তার প্রেজেন্সটা ভালো করে ফিল করা যাবে, এবং এতে প্রমোশন খুব তাড়াতাড়ি হয়, এবং হায়ার লেভেলের সাথে কানেকশন তৈরি হয়, যে হ্যাঁ এই ছেলেটা তো জুনিয়র কিন্তু বাট ইজ ভেরি কোয়াইট পটেনশিয়াল। এগুলো শেপ আপ হয়েছে আসলে ওই যে রিসার্চের সময় যে একটা মেথোডোলজি ফলো করা, এবং এটার যে একটা প্রসেসের মধ্যে যাওয়ার কারণে এটা অটোমেটিক্যালি গ্রো করে। রাইট, রাইট। ওকে স্যার। আসলে স্যার বুঝলাম, বুঝতে পারলাম যে আসলে বিষয়টা হচ্ছে যে অ্যান্ড আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, যে বিআরএফ হচ্ছে আম, সবসময় শুধুমাত্র ক্যারিয়ার ডেভেলপমেন্টকে ফোকাস করে না, কমিউনিটি কমিউনিটিকে কিভাবে রিসার্চের মাধ্যমে সার্ভ করা যায় সেই জিনিসটাকে সবচেয়ে বেশি ফোকাস করে। অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইজ এ এটার উপজাত যেটাকে বলি আমরা, বিক্রিয়া উপজাত যেমন থাকে, ক্যারিয়ার ডেভেলপমেন্টটা হচ্ছে একটা উপজাত হবে তখন আমাদের। যাই হোক, এখন স্যার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনার সামনে আনতে চাই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্রসিজার অফ এক্সিকিউটিং রিসার্চ টাস্ক, মানে হচ্ছে একটা রিসার্চ টাস্ক বা রিসার্চ প্রসিজার
এটা সম্পর্কে স্যার একটু বলতেন, মানে গ্রসলি আসলে আমাদের মানে এতটা আহ, বেশি সময় আমাদের হাতে নেই যে আমরা ভেঙে ভেঙে সবগুলো জাস্ট বুঝাবো, একটা ভাস্ট বিষয়। আমি গ্রসলি আসলে জানতে চাচ্ছি যারা বিগিনার তাদের জন্য, যে আসলে এটাকে কিভাবে কন্ডাক্ট করা হয়। আচ্ছা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে রিসার্চ আমরা কিভাবে করব, কি করব, আসলে রিসার্চ বলতে কি বোঝায়। তো এইটার প্রথম যে রিসার্চ শুরু হয় যে রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশনের মাধ্যমে, এটাকে বলে রিসার্চ কোশ্চেন। হুম, আমি কোন প্রবলেম নিয়ে কাজ করব এটাকে বের করা। যে রাইট। এখন যদি আমরা বলি সে ডেঙ্গুর যে কোভিড চলতেছে, আমাদের যে ইপিডেমিওলজিক্যাল ট্রেন্ডটা কেমন হুম, এটা জানা। রাইট। তখন প্রশ্ন হবে যে আমরা কেন জানবো, কারণ এটা জানলে আমরা ফরকাস্ট করতে পারি, হেলথ সিস্টেম প্রিপেয়ার করতে পারি, ওই ধরনের প্রিপারেশন নিতে পারি। হুম, তো তার মানে যে আমার যে আমাদের কোভিড হচ্ছে, কোভিডের যে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, এটা একটা প্রবলেম। কোভিডকে মোকাবেলা করতে হবে। তাহলে মোকাবেলা করার জন্য আমাদেরকে এপিডেমিওলজিক্যাল যে বিষয়াদিগুলো আমাদের স্টাডি করতে হবে। তো রাইট। তো এই যে এই প্রবলেমটা খুঁজে পাওয়াটাই হলো সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি সময় যায় রিসার্চে। আইডেন্টিফাই দ্য রিসার্চ কোশ্চেন। আর হুম, এই রিসার্চ কোশ্চেন তো আরো বিভিন্ন ধরনের আছে। অনেকের কাছে তো আজগুবি অনেক কিছু মনে হতে পারে যে গাছের ফল যেমন নিউটন বলল আপেল পড়লো কেন, এটা একটা রিসার্চ কোশ্চেন। যে তারপর সে তো আবিষ্কার করলো অনেক কিছু। হুম। তো এখন জিনিসটা হচ্ছে এই কোশ্চেনটাই হলো ইম্পর্ট্যান্ট, এবং এই রিসার্চ কোশ্চেন তা বের করার জন্য অনেক বেশি পড়াশোনা করতে হয়। পড়াশোনা করার পর দেখতে হবে যে আসলে এই রিসার্চ প্রবলেমটা নিয়ে অন্য অন্য কেউ প্রিভিয়াসলি কাজ করেছে কিনা, বা অন্য দেশের লোক এই ধরনের এই টাইপের প্রবলেম নিয়ে কাজ করেছে কিনা। এর জন্য এটা জানতে হবে। এটাকে বলে লিটারেচার সার্ভে। লিটারেচার রাইট। সার্ভে করেও রিসার্চ প্রবলেম বের করা যায়। সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে কাজ হয়েছে, হুম, হুম, তাহলে আচ্ছা এইটা পরবর্তী স্টেপ কি হতে পারে। তো ওই কোশ্চেনটা অনেক ক্ষেত্রে আছে রিসার্চ পেপার পড়েও রিসার্চ প্রবলেম বের করা যায়। আবার অনেক হুম, সময় আছে যে এক্সিস্টিং প্রবলেম আছে, একটা নতুন প্রবলেম নিয়েও কাজ করা যায়, অথবা রাইট। পুরাতন প্রবলেমটাকেও রিঅ্যাড্রেস করা যায় ইমপ্রুভ করার জন্য। তো এই রাইট। প্রশ্নটা আসার পর অনেক ধরনের প্রশ্ন আসবে। এখন সব তো অ্যাড্রেস করা সম্ভব না, কারণ আমাদের তো রিসোর্স, সময় এবং সবকিছু লিমিটেড। তখন আমাদেরকে কিছু প্রশ্ন করতে হবে, এটা কি আসলে ইম্পর্ট্যান্ট, এটা হুম, হুম, আসলে কেন কাজে লাগবে, কেন গুরুত্বপূর্ণ, আসলে এটাকে আমার করার সামর্থ্য আছে। এখন যদি আমরা বলি কোভিডের ড্রাগ ডিসকভারি করব, এখন আমরা মনে করলাম যে কোভিডকে কিভাবে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট করা যায় থ্রু হুম, ফার্মাসিউটিক্যাল ড্রাগ অর মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা রাইট। এত ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু এইটা করলে তো লাভ নাই, কারণ বাংলাদেশে তো ওই কোশ্চেন অ্যাড্রেস করার মতো রিসোর্স নাই। তার মানে দেখতে হবে যে আমার কতটুকু ক্যাপাবিলিটিস আছে এবং কতটুকু গুরুত্বপূর্ণ, এইটার উপর ভিত্তি করে রিসার্চ কোশ্চেনটা ফিক্সড করতে হবে। এটা হলো প্রথম ধাপ যে কোনো রিসার্চে, যে কোনো ফিল্ডেরই। তারপরের কোশ্চেন হচ্ছে আমি কি বিষয়ে কাজ করব। একটা প্রশ্নে তো অনেক ধরনের অবজেক্টিভ থাকতে পারে। আমি কোন কোন বিষয়গুলোকে, পয়েন্টগুলোকে অ্যাড্রেস করব, এটাকে বলে অবজেক্টিভস। তো এখন আমি যদি বলি যে কোভিডেরই করতে চাই, মানে ইপিডেমিওলজিক্যাল যে আম, যে প্যারামিটার স্টাডি করতে চাই, এর মধ্যে অবজেক্টিভ অনেকগুলো আছে। যেমন ধর উম, এই ডিজিজটা কাদের বেশি হচ্ছে, যেমন আমরা এখন জানি ওল্ড এজ পপুলেশন, শুরুতে কিন্তু এইটাই অ্যাড্রেস ছিল। তারপর কোন ধরনের কোমরবিডিটি বেশি হলে তাদের হয়, বা বিভিন্নভাবে এইভাবে আহ, ছোট ছোট উম, ইসে ভাগ করতে হবে অবজেক্টিভে। তারপর এটাগুলো অবজেক্টিভ, রিসার্চ হুম, করছে অবজেক্টিভ, তারপর আসবে ওই অবজেক্টিভগুলো অ্যাড্রেস করতে হবে এক্সপেরিমেন্টের মাধ্যমে। এখন দেখা গেল যে আমরা কিভাবে যে আচ্ছা কোভিড কাদের বেশি হচ্ছে, এটা আমাদের স্টাডি, ছেলেদের না মেয়েদের, বয়স্ক না ইয়াংদের। হুম, তখন এটার এই যে এটার উত্তর বের করার জন্য আমাদের স্টাডি সেট করতে হবে, যে একটা হসপিটালে হুম, আমরা এনরোল করব, স্টাডি করব যে এখানে কোন রোগীগুলো ভর্তি হচ্ছে, কারা কারা টেস্ট পজিটিভ হচ্ছে, কাদের ক্লিনিক্যাল সিভিয়ারিটি বেশি হচ্ছে, কোন এজ হুম, গ্রুপের। ওইখান থেকে কিন্তু আমি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছি। তো ওইভাবে রাইট। তখন আমাকে বিভিন্ন ধরনের স্টাডি মেথডোলজি আছে, পারপাসিভ স্যাম্পলিং অথবা র্যান্ডমাইজ ট্রায়াল হুম, বা র্যান্ডম স্যাম্পলিং। তো এগুলো বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইস্যু আছে, ওর উপর রাইট। ভিত্তি করে আমার স্টাডিটাকে জেনারেলাইজ করা যাবে কিনা, বা
অনেক কিছু অ্যাড্রেস করা যায়। তার মানে এটা হচ্ছে মেথোডোলজি। তার মানে আমি কিছু রেজাল্ট পাচ্ছি, ডাটা পাচ্ছি, তারপর ডাটাগুলো দিয়ে আমরা একটা ইন্টারপ্রিটেশনে আসবো। তো এটাই হচ্ছে আসলে ওভারঅল রিসার্চ প্রসেস। আমি যদি সামারি করি, identify the research question, then develop your objectives, and রাইট। find out your methodology, মানে procedure, and data collection, analysis and interpretation. রাইট। আচ্ছা, তো এটা আসলে স্যার আমরা একটা গ্রসলি একটা পিকচার পেলাম যে আসলে, এবং আপনি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিলেন যে আসলে এই প্রসিজারটা কিভাবে আগায়, কোভিড এর এপিডেমিওলজির মাধ্যমে আপনি সুন্দরভাবে বুঝালেন। আশা করছি যারা অনুষ্ঠানটি দেখছেন তারা, তাদের জন্য বিষয়টি একটু সহজভাবে বোধগম্য হয়েছে। স্যার আমি একটা এই আলোচনার সূত্র ধরে একটা এক্সাক্ট স্পেসিফিক কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে যে স্যার, রিসার্চ টপিক বাছাই করার ক্ষেত্রে স্যার কি কি বিষয় আসলে, আমরা তো ধরেন আন্ডারগ্রেডদের মাথায় আমি যেটা টেন্ডেন্সি দেখেছি যে আমরা যে কোনো একটা সমস্যা দেখেই ভাবি যে আসলে এটা তো সলভ করার জন্য, বা এটা নিয়ে তো কাজ করা যায়, বা এটা নিয়ে তো কাজ করা যায়। তো কোনটা নিয়ে আসলে, আমরা তো চাইলেই সব বিষয় নিয়ে কাজ করা সম্ভব না, কারণ গুরুত্বপূর্ণ জিনিসকে আগে অ্যাড্রেস করতে হবে। স্যার এই জিনিস সবকিছু মিলিয়ে আসলে রিসার্চ টপিক সিলেকশনের ক্ষেত্রে আহ, কিভাবে আসলে কাজটা এক্সপিরিয়েন্সড রিসার্চাররা করে থাকেন? হুম, থ্যাংক ইউ। এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। আগেরটাও ছিল অনেক, এটা হলো পরবর্তী ধাপ। কিভাবে আমরা বুঝবো কোন কোন প্রজেক্ট করব বা কোন এরিয়াতে ফোকাস করবো, এটা আমরা কিভাবে বুঝবো? এখন হুম। আমরা যদি কোশ্চেন করি, আচ্ছা কোনো জিনিস গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ এটা কিসের উপর নির্ভর করে? তথ্যের উপর। Right. এখন ধরেন কেউ কোনো একটা বিষয় জানে না, তার প্রতি ওইটা কখনো ইন্টারেস্ট গ্রো করবে না। যেমন হুম। আমি তো আগের ইস্যু বলেছিলাম, আমি মেডিকেলে ভর্তি হলাম, তারপর হুম। শুনলাম মাইক্রোবায়োলজি, এবং হুম। শুনলাম যে মাইক্রোবায়োলজি ইনভিজিবল ওয়ার্ল্ড নিয়ে স্টাডি করে। এটা আমার কাছে তখন ইন্টারেস্টিং মনে হলো। তখন আমার মনে হলো যে আমাদের তো কোনো অনেক অসুখ বিসুখ হয়, কারণ আমার প্রায়ই অসুখ হতো। হুম। তার মানে আমাকে এটা নিয়ে পড়তে হবে। তার মানে ইউ হ্যাভ টু নো দ্য ইনফরমেশন। ওয়ান্স ইউ নো দ্য ইনফরমেশন, দেন বেসড অন দ্যাট ইউর মানে অ্যাভেলেবল ইনফরমেশন, ওই অনুযায়ী আসলে মানুষের ইন্টারেস্ট গ্রো করে। তো এখন Right. একটা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আহ, জানতে হবে বেশি বেশি, হুম। রিসার্চ পেপার পড়তে হবে। এবং এই ক্ষেত্রে মেন্টরের রোলটা অনেক বড়, Right. যে মেন্টর লাগবে। এবং কি যে এখন যদি এখন প্রবলেম হচ্ছে আন্ডারগ্রেডদের মধ্যে আমি যেটা দেখছি, দে ডোন্ট নো হাউ টু রিড এ সায়েন্টিফিক পেপার। Right. প্রথম কাজ, কেউ যদি রিসার্চ করতে চায়, তাকে সায়েন্টিফিক, হাউ টু রিড এ সায়েন্টিফিক পেপার কিভাবে পড়তে এটা হয়, এটা গল্পের একটা মতো না। বিষয়। এটা আমি আমার একটা পার্সোনালি বলতে পারি যে হ্যাঁ, হচ্ছে স্যার, বিষয়টা হচ্ছে প্রথম প্রথম যখন আমরা পড়া শুরু করি তখন একটা পেপার পড়তে পড়তে দেখা যায় যে অনেক সময় চলে যাচ্ছে, তখন অনেকেই হতাশ হয়ে পড়ে এবং আস্তে আস্তে ডাইভার্টেড হয়ে যায়। তো আসলে আহ, যখন কাজ করতে করতে যখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে কিছু প্রসিজার ফলো করলে জিনিসটা আমি খুব সহজেই পড়ে ফেলতে পারতেছি, এটা আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আসে। যাই হোক স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। সো তার মানে এই জায়গাটাতেই হচ্ছে হুম। প্রবলেম। যেমন আমরা পিএইচডির সময় যে রিসার্চ পেপার পড়া শিখছি, হুম। এবং আমার যে বড় ভাই এনইউএসএ পড়তো, উনিও বলতো যে প্রথম 6 মাস তো বুঝলামই না যে কেমনে রিসার্চ পেপার পড়। উনি হ্যাঁ, আবার হ্যাঁ। বুয়েটের ব্যাকগ্রাউন্ড। এটা রাইট। এটা কমন হচ্ছে। এবং যে রিসার্চ পেপার পড়ার যে একটা নিয়ম আছে, এটাও আমরা তো জানতাম না। আমরা একটা বই দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, কিন্তু রিসার্চ পেপার হচ্ছে ডিফারেন্ট, যেইটুক দরকার ওইটুক পড়া, তারপর আস্তে আস্তে ডিপে ঢোকা। তো রাইট। এখন এই জিনিসগুলো আসলে ট্রেনিং এর দরকার। এই জন্যই মেন্টর যারা থাকবেন, তারা স্টুডেন্টদেরকে গাইড করতে পারবেন যে তোমরা যেহেতু এই বিষয়ে জানতে চাও, তাহলে এই পেপারটা পড়ো। হুম, এটা একটা রাইট। হতে পারে। তারপর হচ্ছে এখন তো মানে ইউটিউবে বা অনলাইনে অনেক কোর্স ম্যাটেরিয়াল বা ভিডিও পাওয়া যায়, হাউ টু রিড এ সায়েন্টিফিক পেপার। এটাও ওগুলো স্টাডি করলে অনেক কিছু ধারণা ক্লিয়ার হবে। এখন দেখছি রাইট। অনেকেই আন্ডারগ্রেড লেভেলেও ভালো রিসার্চ পেপার পড়তে পারে, কারণ তাদের যে আলোচনার গতি টতি দেখি, অনেক ফিলোসফিক্যাল কোশ্চেন, ফেসবুকে অনেক স্ট্যাটাস লেখে যারা এখনো পাশ করে নাই। তো তার মানে তারা আহ, একটা আমাদের যে লেভেল, আমাদের সময়কার চেয়ে তারা অনেক এগিয়ে আছে। তো রাইট। এখন এটাকে যদি ঠিকমতো গ্রুমিং করা যায়,
হুম, এটা হচ্ছে সবচেয়ে বড়। আরেকটা বড় কথা হচ্ছে রিসার্চারদের একটা বড় লাইফের মানে 80-90% সময় কাটে হলো চিন্তা করে, নট এক্সপেরিমেন্ট করে। রাইট। কারণ এক্সপেরিমেন্ট করে সাধারণত এই পিএইচডি সময় এক্সপেরিমেন্ট করবে, তারপর পোস্টডক, হুম, তারপরে কিন্তু সে কিন্তু ল্যাবে আর কাজ করে না। পোস্টডক হয়ে শেষ করার পরে যদি দেখা যায় যে সে ম্যানেজার হলো অথবা দেখা গেল যে ফ্যাকাল্টি হলো, তখন কিন্তু তার নিজস্ব ফান্ডিং থাকে, তারই পিএইচডি স্টুডেন্ট থাকে। তার সারা জীবনের কাজ হচ্ছে মানে পড়াশোনা করা, কোন ফিল্ডে কি কাজ হচ্ছে, রিসার্চ গ্র্যান্ট লেখা। তার মানে রিসার্চারদের মেজর পেশাই হচ্ছে পড়াশোনা করা। এখন যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, হুম, তাহলে তো তারা রিসার্চে মজা পাবে না। এবং রাইট। রিসার্চে মজা পাওয়ার জন্য রিসার্চের আহ, উম, যে ইম্পর্টেন্সটা বুঝতে হবে। তো তার মানে আমি যদি বলি যে কিভাবে ইন্টারেস্ট গ্রো করবে, কোন এরিয়াতে কাজ করবে, আমার কথা হলো রিড, রিড, রিড। যত বেশি পড়বে তত নলেজ স্যার, বাড়তে থাকবে। আমাদের সম্মানিত এনায়েতুর রহিম স্যার, ডক্টর এনায়েতুর রহিম স্যার, উনি একটি জিনিস যোগ করেছেন কমেন্টে, ফান্ডিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইনসেন্টিভ, উই হ্যাভ টু ডেভেলপ দ্যাট কালচার। খুব সম্ভবত উনি ওই যে রিসার্চ এর যেসব স্টেপস রয়েছে সেই ব্যাপারে মন্তব্যটি করেছেন আমার মনে হচ্ছে, যে ফান্ডিং এর বিষয়টা উনি আমাদেরকে মনে করিয়ে দিলেন, যে আহ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমার কাছে মনে হয়। যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, ওই জিনিসটা আমি আসলে যেহেতু আন্ডার গ্রেড নিয়ে কথা হচ্ছে, ওরা তো আসলে ফান্ডিং, যার সাথে কাজ করবে সে তো ফান্ড জোগাড় করেই তো কাজ করবে, যে মেন্টর থাকবে। তো নর্মাল রিসার্চের ক্ষেত্রে ফান্ডিং মানে একটা বড় ইস্যু, মানে ফান্ডিং ছাড়া রিসার্চ করা ভেরি ডিফিকাল্ট। ওকে স্যার, আমরা এখন একটু সামনে আগাতে চাই, যে আসলে আন্ডার গ্রেডদের ক্ষেত্রে দেখা যায় যে সে যে ডিসিপ্লিনে পড়াশোনা করছে ওই ডিসিপ্লিনের রিসার্চের বিভিন্ন আসপেক্ট নিয়ে সে কাজ করতে পারে, আবার দেখা যায় যে সে তার ডিসিপ্লিনের পাশাপাশি তার আশেপাশে বা তার সাথে রিলেটেড যেসব ডিসিপ্লিন রয়েছে কিছুটা ওভারল্যাপ করছে অনেক সময়, অথবা সে অন্য ডিসিপ্লিনের কোন একটা রিসার্চের সাথে জড়িয়ে পড়ছে। তো স্যার, এটা আসলে আপনি কিভাবে দেখেন, যে এটা আসলে কিভাবে আইডেন্টিফাই করা যায় যে একজনের আহ, আহ, আম, বিষয়টা হচ্ছে যে স্যার ফিল্ড অফ ইন্টারেস্টটা আসলে কি, এটা সে কিভাবে আইডেন্টিফাই করতে পারে? ওই যে প্রথম যেটা হচ্ছে যে উম, মানুষের কিছু পার্সোনাল ইন্টারেস্ট থাকে, রাইট। মোটিভেশন থাকে। অনেকে হুম, দেখা যায় বাবা মা ক্যান্সারে মারা গেল, বা আত্মীয় হুম, স্বজন, সে বললো যে ক্যান্সারের উপর রিসার্চ করবে, এটাই তার একটা ইন্টারেস্ট গ্রো করে গেল। আবার অনেকের আছে যে একটা নতুন জিনিস জানার পর তার মনে হুম, হলো দিস মাইট বি ইন্টারেস্টিং, সো ওই এরিয়া তার গ্রো করলো। তার মানে এখানে যে কোন এরিয়াতে যাবে বা কিভাবে ই করবে এটা নির্ভর করবে আসলে কার কতটুকু ইনফরমেশন আছে। এটা হচ্ছে হুম, আসলে কিছুটা পার্সোনাল ব্যাপার আছে, ইমোশনাল ব্যাপার আছে, অনেক কিছু আছে। তো এখন যেই জিনিসটা হচ্ছে যে এখন কেউ যদি বলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমার তো মেডিকেলে রিসার্চ করতে ইচ্ছা। হুম, এখন দেখতে হবে যে বর্তমান বর্তমান সময়ে রিসার্চটা মাল্টিডিসিপ্লিনারি হয়েছে। আর আন্ডার গ্রেড লেভেল তো আসলে এখনো সাধারণত মানুষ রিসার্চ এরিয়া ফিক্সড করে ফেলে পিএইচডি, পোস্টডক, পোস্টডকের পর থেকে। হ্যাঁ। রাইট। তো এখন যেহেতু আন্ডার গ্রেডের যে যারা রিসার্চ করতে চায় তারা হুম, তাদের তো প্রথম একটা তো তাদের তো অপরচুনিটি পেতে হবে, মেন্টর পেতে হবে। এখন হুম, তাদের আহ, যত সুযোগ আছে আসলে সুযোগের সদ্ব্যবহার করা। তো এখন right. হয়তো শুরুতেই তো সবকিছু ইন্টারেস্ট গ্রো করবে না। যেমন হুম, পাবলিক হেলথ রিসার্চ আমি বলি, আমার হুম, কোনো আগ্রহ আসতো না। আচ্ছা, আচ্ছা। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যখন ওকে। ল্যাবে কাজ করতাম তখন আমি দুষ্টামিও করতাম যে খাম্বা রিসার্চ। খাম্বা রিসার্চ মানে কি বার ডায়াগ্রাম, যে হুম, হুম, এতজনের ডায়রিয়া হয়েছে, এতজনের নিউমোনিয়া হয়েছে, এইটার রিসার্চ হলো কিনা। হুম, আসলে হুম, এটা তেমন রিসার্চ না আসলে, মানে পাবলিক হেলথ বলো বা সবকিছু। তখন মনে হুম, হতো যে এটার গুরুত্ব কি, এটা তো খুব সহজ, এটা তো প্রত্যেকদিন একটা ব্যাকটেরিয়া আইসোলেট করলেই হয়, তারপরে তো হুম, জানা যাবে। কিন্তু না, জি স্যার। ওই সময় তখন আমার মনে হচ্ছে পাবলিক হেলথ রিসার্চ আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না। হুম, হুম, এই দেখ, এত রিসার্চ নিয়ে এত সময় ব্যয় করার পরও আমার এই ফিলিংস যে এইটা একটা বড় প্রবলেম। বাংলাদেশেও দেখা যাচ্ছে যে ল্যাব রিসার্চ করব না ফিল্ড রিসার্চ করব, যারা হুম, ল্যাব রিসার্চ করে তারা পাবলিক হেলথ ফিল্ড রিসার্চকে মানে খুবই তাচ্ছিল্য করে, খুবই। এবং মিটিং টিটিং এও হায়ার লেভেলও ফান করা শুরু করে, যে হুম, এটা একটা ভুয়া রিসার্চ, টিক চিহ্ন রিসার্চ। হুম, আবার
এটা আছে, কিন্তু সে যেই রিসার্চটা করতেছে ওটাও কিন্তু সেই হিসাবে রিসার্চ কি ডাটা জেনারেট করা। সে অনেকে রাইট। ধরো যে ব্যাকটেরিয়া আইসোলেট করলো, এটা তো টেকনিশিয়ানই পারে, এটা তো হুম। ইউনিভার্সিটি ডিগ্রি দরকার নাই। কিভাবে রাইট। ডায়রিয়ার জীবন আইসোলেট করবে, এটার জন্য আসলে আহ, মানে টেকনিশিয়ানরা পারবে, ক্লাস 9-10-এর ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিলেও পারবে। তো হুম। তার মানে জিনিসটা হচ্ছে যে এরকম না যে সহজ বা কঠিন। এখন মেশিন দিলে অনেক, কোনো কোনো মেশিনে দিলে এমনিই রেজাল্ট বের হয়, এমনিই পাবলিকেশন করা যায়। তো এখন রাইট। ইস্যুটা হচ্ছে যে আসলে ওই রিসার্চটা কোথায় কাজে লাগবে, ওইটা হুম। মানুষের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, ওইটা হুম। হচ্ছে মেইন গোল রিসার্চের। রাইট। তো এই জন্য আমাদের যেহেতু রিসার্চকে আমরা ফিল করি না, এই জন্য দেখা যায় যে আমাদের যে ফিল্ডে এরকম মানে বাংলাদেশের কালচারে এক এক ফিল্ডের মানুষ আরেক ফিল্ডের মানুষকে তাচ্ছিল্য করে, এটা খুবই রাইট। প্রকট। এই কারণে দেখা গেছে যে অনেকে রিসার্চ ফিল্ড সুইচ করতে ভয় পায়, যে উনি তো হুম। বললো এটা তো কোনো রিসার্চই হয় না, একজন বড় সায়েন্টিস্ট বললো তার তো এটা তো কোনো রিসার্চ না, এটা টিক চিহ্ন মারা। এখন আমি হুম। আবার বললাম যে ওইখানে কেমিক্যাল মিশানো তো একটা কালার চেঞ্জ হওয়া, ওটাও কিন্তু এখন বুঝতে হবে যে কি পারপাস সার্ভ করছে। রাইট। এখন এই আলু আছে, আলু দিয়ে অনেক কিছুই রান্না করা যায়। একজন রিসার্চার এই জিনিসগুলো, এটাই হচ্ছে যে এগুলো হচ্ছে টুল। এখন টুলকে দিয়ে রাইট। কতটুকু মানুষের লাইফে ইমপ্যাক্ট ফেলা যায়, সোসাইটিতে ইমপ্যাক্ট ফেলা যায়, ওইটা হলো ইম্পর্ট্যান্ট। তার মানে আন্ডার গ্রেডদের যখন সুযোগ হয়, তারা বিভিন্ন ফিল্ডে এক্সপ্লোর করতে পারে, রাইট। মানে ফিক্সড হওয়ার আগে। তো তাহলে তাদের যে তাদের যে নলেজ বা এক্সপোজার বেশি হবে, সে তখন নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবে। রাইট। তার মানে হচ্ছে স্যার আমরা আসলে বুঝতে পারলাম যে আন্ডার গ্রেডই হচ্ছে সেই সময় যখন আমি বিভিন্ন ফিল্ডকে এক্সপ্লোর করব, আমি আমার ইন্টারেস্ট যদি কে কিভাবে গ্রো করা যায়, বা আমি আমার কাঙ্ক্ষিত পারপাসটাকে খুঁজে বেড়াবো, এটাই হচ্ছে আন্ডার গ্রেড রিসার্চের মূল উদ্দেশ্য হওয়া উচিত। যাই হোক স্যার, আমরা আম, অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি কোশ্চেন আপনাকে করবো না। স্যার, আপনি তো আম, শিক্ষকতা শুরু করার পর বা বাংলাদেশে গবেষণা শুরু করার পর অনেক আন্ডারগ্রেডদের নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন আসলে স্যার, এবং আপনার ছাত্রদের দেখেছেন, ছাত্রছাত্রীদের দেখেছেন, তাদের ক্ষেত্রে তাদের দেখে আসলে স্যার আপনার কি মনে হয়েছে যে আন্ডার গ্রাজুয়েট রিসার্চের ক্ষেত্রে, মানে আপনার চোখে এখানকার বড় সমস্যাগুলো কি, এবং এই সমস্যাগুলো স্যার কিভাবে কাটিয়ে ওঠা যায় স্যার? এই যে যেমন আজকে আমাকে একটা থিসিস পাঠিয়েছে আন্ডার গ্রেড স্টুডেন্ট, তার হুম। প্রেজেন্টেশন ও পরীক্ষা হবে, ওইটা দেখে খুব আমি হতাশ হয়ে গেলাম। আচ্ছা। যে কারণ আমি ওদেরকে বুঝাইছি রিসার্চ করছেন কি, এবং অনেক মিটিং হয়েছে। আচ্ছা। আচ্ছা। তো এখন যা দেখলাম যে তার তো কোনো কিছুই হয় না, তখন আমি বললাম দেখো, আমি এই লাইভে যাই, সব জায়গায় আলাপ করি রিসার্চ করছেন বা রিসার্চ, তুমি আমার স্টুডেন্ট হয়ে আমার নামটা থাকবে ওইখানে, তুমি জানোই না যে থিসিস কেমনে লিখতে হয়। কারণ হুম। দেখা গেল ওরা যখন শুরু করলো, স্যার আপনার সাথে রিসার্চ করব, খুবই হুম। এক্সাইটেড। 2-3 দিন আসলো, তারপর মিটিং করলাম, আমি বললাম যে তোমরা ল্যাব মিটিং করবা, মানে প্রত্যেক সপ্তাহে মিটিং লিখে রাখবো, আর আসে না। হুম। হুম। পরীক্ষা পরীক্ষায় যে ডিগ্রি পাওয়ার শেষ মুহূর্তে, তার আগের 1 সপ্তাহ আগে আসে। এখন ওই অবস্থা আমি কি করব? আবার আমার খুব কষ্ট হয়, ওদেরকে বলছি যে তোমরা আমার নামটাকে অ্যাবিউজ করছো, কারণ তুমি তো বলবে মেন্টর সরোয়ার স্যার, হুম। কিন্তু আমি তো তোমার মেন্টর না আসলে, কারণ তুমি তো আমার কথা শুনো নেই। তার মানে স্টুডেন্টরা, একটা হচ্ছে যে একাডেমিক পারপাসের জন্য থিসিস করতে হয়, ওই জন্য একটা করে, তার মানে ওইটা আসলে তেমন ইফেক্টিভ না। তার মানে তারা রিসার্চের স্যার, গুরুত্বটাই বোঝে যারা না। আসলে স্যার, যারা সিরিয়াসলি করছে বা করতে চায় বা সিরিয়াসলি ইনভলভ, তাদের ক্ষেত্রে আসলে স্যার কি প্রবলেম হয়? না, তাদের ক্ষেত্রে তো যে জিনিসটা হচ্ছে, তাদেরকে তো মানে বড় প্রবলেমটাই হলো ফোকাসে থাকে না, হুম। অনেক কিছুতে ইনভলভ হয়ে যায়। হুম। যখন একজন মেন্টর দেখলো, কারণ মেন্টরের সময় অনেক মূল্যবান, অনেকে ভাবে যে যাই সরাসরি সাথে 2 ঘন্টা আড্ডা মেরে আসি, গল্প করে আসি, আমার করেও অনেক স্টুডেন্ট এসে গল্প টল্প করে যায়। এখন জিনিসটা বুঝতে হবে যে হুম। তার সময়টা কত গুরুত্বপূর্ণ। ধরো যেমন আজকে আমি একজনকে হ্যাঁ। বললাম যে সরোয়ার স্যার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অনেকের কাছে, কেন টিভিতে সরোয়ার স্যার আসছে, লাইভে কথা বলে, তারপর সরোয়ার স্যার চ্যানেল টিভিতে যে রিসার্চের গুরুত্ব বোঝায়, এটাও আসছে, তার মানে হুম। সরোয়ার স্যার তো অনেক গুরুত্বপূর্ণ মানুষ। কিন্তু সেই সরোয়ার
2 সপ্তাহ আগের বা 2 মাস আগের সরোয়ার আর এখনের সরোয়ার সেম, এক্স্যাক্টলি সেম। তো এখন যেটা যেভাবে গুরুত্ব বুঝে অনেকের কাছে যে যে এইটার একটা কারণ 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 হয়েছে যে তাহলে তো সরোয়ার স্যারকে সবাই চিনে ফেললো, তাহলে তো ওনার সাথে আমার পরিচিত থাকলে আমার লাভ হতে পারে, জবে টবে, বা সরোয়ার স্যার আমার স্যার ছিল বলে একটা আনন্দ লাগে, এটা ভালোবাসা থেকেও হয়। এখন জিনিসটা হচ্ছে যে রিসোর্স পড়ে আছে বসে থাকে, বাট স্টুডেন্ট ক্যান নট টেক ইট। এটা একটা, সেজন্য যারা করতে চায় তাদেরকে আসলে প্রমাণ করতে হয় যে তারা সিরিয়াস এবং তারা সিনসিয়ার। ওকে স্যার। স্যার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। লাস্ট একটা কোশ্চেন আপনার কাছে করব, যে গত পর্বে আমরা যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন এবং আমাদের গ্রুপের সাথে যারা কানেক্টেড আছেন তারা দেখেছেন যে বিআরএফ খুব শীঘ্রই একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছে, যে এই যে রিসার্চ ল্যাকিংস বা রিসার্চ নলেজের যে ল্যাকিংসগুলো আমাদের মধ্যে রয়েছে, নট অনলি আন্ডার গ্র্যাজুয়েট, এর উপরের লেভেলে, যত উপরের লেভেলই হোক, মানে এই জিনিসগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়, কিভাবে সলভ করা যায়, এই জিনিস নিয়ে একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যেটার নাম হচ্ছে রিসার্চ ওয়ে। আমি সেটা লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে আমি শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো স্যার আমি আসলে জানতে চাচ্ছি যে আমরা জানি যে বিআরএফ এই জিনিসটাকে, এই যে আন্ডার গ্রেড বলি বা এর উপরের লেভেল যেটাই বলি, এই যে একটা রিসার্চ নলেজের গ্যাপ বলি বা প্রসিজারের গ্যাপ বলি, এটাকে সলভ করার জন্য আসলে বিআরএফ যে উদ্যোগ রিসার্চ ওয়ে, তো রিসার্চ ওয়ে আসলে কি করতে চাচ্ছে আসলে স্যার, এই ব্রিজ, এই নলেজ, এই গ্যাপটাকে কিভাবে ব্রিজ করতে চাচ্ছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিআরএফ এর মিশন হচ্ছে যে মানুষের কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভ করা, তো বায়োমেডিকেল রিসার্চ। তো এখন এটা করতে গেলে তো আসলে একটা সুন্দর পাইপলাইন লাগবে, সায়েন্টিফিক লিডারশিপ। তার মানে নতুন নতুন লিডার তৈরি হতে হবে যারা রিসার্চকে বা দেশের প্রবলেম নিয়ে কাজ করবে। তো সেই উদ্যোগেই বিআরএফ এর যে উদ্যোগ, যে রিসার্চ ওয়ে, তো আমরা যেটা দেখেছি যে আসলে বিভিন্ন যে গ্যাপ আলোচনা হলো, এটা সমাধান দরকার। কারণ অনেকেই অনেক ট্রেনিং করে, কারণ এখন তো ম্যাটেরিয়ালস অনলাইন অনেক পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, কিন্তু ওইটার থেকে যে বেনিফিট হওয়ার কথা ছিল সবাই কিন্তু ওইরকম হয় না, কয়েকদিন পরে আর মোটিভেশন থাকে না বা ভুলে যায়। তো আমরা যেটা বুঝেছি যে রিসার্চ প্রসেস, এটা একটা একটা প্রসেস, ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে, মানে রিসার্চ প্রসেসটাকে রিয়েলাইজ করতে হবে, ইন্টারনালাইজ করতে হবে। ওইটি হচ্ছে আমাদের রিসার্চ গ্রুমিং এর যে মেজর একটা গোল। তো এখন এখানে যেহেতু বিআরএফ একটা নন প্রফিট অর্গানাইজেশন এবং এখানে রিসোর্স লিমিটেড, তো এটা বড় স্কেলে যদি বলা হয় বিআরএফ 5,000 লোককে ট্রেনিং দিবে, ইটস নট পসিবল ফর বিআরএফ। আর আমরা চাই না যে জাস্ট একটা ট্রেনিং দিলাম তারপর তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তো ওটাও আমরা চাই না। আমরা চাই যে আমাদের প্রচেষ্টায় যদি 2জন লোকও তৈরি হয় বাংলাদেশের বড়, হ্যাঁ, তো একজনও যদি তৈরি হয়, হি ক্যান মেক বিগ চেঞ্জেস। সেজন্য আমরা যে রিসার্চ এর যে কিছু প্ল্যানের মধ্যে আছে, যে একটা হচ্ছে যে ফাউন্ডেশন ট্রেনিং, যেটা রিসার্চ প্রসেসটা সহজভাবে বোঝানো হবে, হয়তো একটা সপ্তাহখানিকের ট্রেনিং হবে, সিম্পল। তারপরে যেটা হবে ওর উপর বেস করে সিলেকশন ক্রাইটেরিয়া থাকবে, যে রিসার্চ ইন্টার্নশিপ 6 মাস এবং 1 বছর। তার মানে কে একটা যে রিসার্চ 6 মাসের ইন্টার্নশিপের যেটা আমরা প্ল্যান করছি, ওটা হলো হাউ টু ডেভেলপ এ রিসার্চ কোশ্চেন টু ডাটা কালেকশন। তো তার মানে এই রিসার্চ কোশ্চেন তৈরি করা, লিটারেচার সার্ভে, তারপর প্রপোজাল রেডি করা, তারপর আমাদের যেহেতু বিআরএফ এর বেশ কিছু রিসোর্স আছে, এথিক্যাল বোর্ড আছে, তারপর রিসার্চ করার জন্য ডাটা যে অ্যানালাইটিক্স টিম আছে, তারপর আর এই ধরনের রিসার্চ করার জন্য যা যা লাগে ওই সাপোর্টটা পাবে এই স্টুডেন্টরা। জাস্ট আমরা একটা অ্যাসাইনমেন্ট দিলাম তা না, তো সে চাইলে রিয়েলি ডাটা অ্যানালাইসিস করতে পারবে, ট্রু ডাটা অ্যানালাইসিস করবে। এটা আরেকটা যেটা হচ্ছে যে 6-8 থেকে 1 বছর রিসার্চ ইন্টার্নশিপ। তো ওইটা হচ্ছে যে পুরা রিসার্চ কোশ্চেন থেকে শুরু করে সে একটা পাবলিকেশনে ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন পর্যন্ত সে সুপারভাইজারি যে মানে যে অ্যাজ এ থিসিস মেন্টর হিসাবে যেরকম ধরনের যে সাপোর্ট পায়, ওইটা এনশিওর করা হবে যেন সে পরবর্তীতে নিজে নিজেই করতে পারে। এটার সুবিধা যেটা হচ্ছে আমরা সে 1 বছরের রিসার্চ ইন্টার্নশিপ করলো অথবা 6 মাসের রিসার্চ ইন্টার্নশিপ করবো, এটা সবার জন্য না। যারা ক্যাপাবল, যাদেরকে ট্রেনিং দিলে করতে পারবে, তাদেরকেই শুধু সিলেক্ট করা হবে। এটার বেনিফিটটা কি হবে, যে সে বাইরে স্কলারশিপের জন্য লিখলো যে রিকমেন্ডেশন লেটার লাগে,
তো এখানে তো 6 মাসের রিসার্চ ইন্টার্নশিপের সার্টিফিকেট পাবে, প্লাস অ্যাট দ্য সেম টাইম ওদের রিকমেন্ডেশন লেটারের জন্য যারা আমরা ট্রেনার থাকবো তারাই রিকমেন্ড করতে পারবো, কারণ আমরা তো জানি সে হি ক্যান ডু ইট। রাইট, তো ওটা আমাদের জন্য ইভ্যালুয়েশন করা সহজ হবে, এরকম না জাস্ট আসলো রিকমেন্ডেশন দিয়ে দিলাম, জিনিসটা তা না। তো এইটা আছে। তারপর হচ্ছে যেহেতু রিসার্চ, আমরা একটা নেটওয়ার্ক তৈরি করার কাজ করছি, যারা রিসার্চ শিখলো তারা আবার বিআরএফ এ ইনভলভ হবে। তার মানে বিআরএফ একটা নলেজ হাব, নেটওয়ার্কিং হাব। এটা সুবিধে কি অনেকে জানে না আসলে, যেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি, বিভিন্ন ডিসিপ্লিনের লোক থাকবে, দেশ বিদেশি রিসার্চার থাকবে। এখানে জব তৈরি হবে রিসার্চ ফিল্ডে বা বাংলাদেশে জবের ক্ষেত্রে। সিনিয়র লোকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, যেমন আমাকে প্রায় বলে 2জন লোক খুঁজে বের করে দাও, একটু হেল্প করেন সরোয়ার সাহেব, যে 2জন লোক দরকার। এখন আমি তো সবাইকে রিকমেন্ড করব না, আমি যাকে চিনি তাকে বলবো, কারণ তার আমার রিকমেন্ডেশনের ভিত্তিতে আমার রিপুটেশন নির্ভর করবে। যে সরোয়ার উনি একটা রিকমেন্ড করলেন, ওই ছেলে তো কাজ জানে না, তার মানে এই দুঃখটা আমার উপর বলবো, আমি সাহায্য চাইলাম। তো সেজন্য আমরা যাদেরকে জানবো তাদের জন্য ট্রাই করব। তারপর অনেকে আছে যে আমার এরকম ইচ্ছা যে রিসার্চ শিখে পিএইচডি সাপোর্টও দেওয়া, যে পিএইচডি করতে গেলে অনেক প্রবলেম হয়, কারণ অনেকে কমপ্লিট করতে পারে না। এবং তারা কেউ যদি বলে যে বাংলাদেশে ব্যাক করতে চায়, তাদের জন্য জব ক্রিয়েট করা, ফ্যাকাল্টি পজিশন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া। তার মানে ইটস এ উই আর থিঙ্কিং অ্যাজ এ লাইক এ ফ্যামিলি, এবং সাস্টেনেবল ফ্যামিলি। যে উদ্দেশ্য হচ্ছে নলেজ হাব তৈরি করা। এখানে একবার নলেজে ঢুকলে তা সে বিভিন্নভাবে বেনিফিটেড হবে। এটি হচ্ছে আমাদের গোল, যেহেতু আমাদের নন প্রফিট অর্গানাইজেশন। আর এইটার কারণে আমাদের মোটিভেশনটা বেশি। রাইট স্যার, আমরা স্যার একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আমাদের আসলে আর সময় না সম্ভব হচ্ছে না। যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখলেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং রিসার্চ ওয়ের যে পেজ লিংক সেটা আমি কমেন্ট সেকশনে শেয়ার করেছি। যারা যারা আগ্রহী আছেন পেজের সাথে যুক্ত থাকবেন, আমরা পরবর্তীতে আপডেট জানাবো। তো স্যার আসলে যেটা একটু আগে বললেন যে আসলে একটা লং টার্ম রিলেশনশিপ, একটা নলেজ হাব তৈরি করা। এখন স্যার যেটা দেখা যাচ্ছে যে নলেজ আছে অনেক, বাট স্ক্যাটার্ড আছে, হ্যাঁ স্ক্যাটার্ড অবস্থায় আছে। এবং এটাকে কনডেন্স করে এবং একটা সুন্দর একটা রিলেশনশিপের মাধ্যমে, মেন্টরিং এর মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে, যারা আগ্রহী আছে, এনথুসিয়াস্টিক আছে, তারা সেটাই আসলে বিআরএফ করতে চাইছে, বিআরএফ এর যারা কাজ করছেন তারা করতে চাইছেন। তো স্যার আসলে আমরা ফার্স্ট এপিসোডের এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে আমাদের পরিকল্পনা হচ্ছে দ্য বিআরএফ শো। এটা আমরা মাসে 2টি পর্ব আয়োজন করব, বাই মান্থলি, অর্থাৎ পাক্ষিকভাবে 15 দিন অন্তর অন্তর। তো এটা আজকেরটা প্রথম পর্বের এক্সটেন্ডেড একটা এপিসোড ছিল। সেখানে আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর মোহাম্মদ সরোয়ার হোসেনকে, যিনি আমাদের বিআরএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অ্যাসোসিয়েট প্রফেসর অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমরা জানি যে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন বিআরএফ এর মতো একটি নন প্রফিট অর্গানাইজেশনকে দাঁড় করানোর জন্য, এবং আমাদের মতো যারা তরুণরা রয়েছে তারা যাতে সোসাইটিকে সার্ভ করতে পারে সেরকম একটি প্ল্যাটফর্ম ইনশাল্লাহ যাতে বিআরএফ তৈরি করতে পারে, সেই শুভকামনা জানাচ্ছি। এবং যারা দর্শক রয়েছেন তাদেরকে পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি আহসান আহমেদ, ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আর এই ধরনের আমাদের যে আলোচনা, এগুলো বিআরএফ এর ইউটিউব লিংকেও পাওয়া যাবে, হয়তো ওইখান থেকেও দেখে নিতে পারেন। আর এনিথিং, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান রাইট টু আস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।